কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিসেন্টলি এই কয়েক ঘন্টা বা কালকে থেকে দেখলাম যে কিছু পোস্ট বা ভিডিও ভাইরাল হচ্ছে যে বাংলাদেশ পুরোপুরি এখন পশ্চিমা কেন্দ্রিক হয়ে যাবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে বা বাংলাদেশ আমেরিকা দখল করে ফেলতেছে, এই টাইপ অনেকগুলো ভিডিও ভাইরাল হচ্ছে। ভাবলাম আমিও মানে খুবই অকওয়ার্ড এবং খুবই লেম কিছু লজিক দেখলাম, দেন আমি ভাবলাম আমার কিছু আইডিয়া শেয়ার করি। তো দেখেন, যে প্রথমে আপনাকে বুঝতে হবে যে ধরেন এখন এক্সপিএম শেখ হাসিনা উনি দেশে নাই, বাট এখন যেটা বলতেছে যে ডক্টর ইউনূস বা সাপোজ কেউ আসলে দেশের অবস্থা মানে পুরোপুরি পশ্চিমাপন্থী হয়ে যাবে। মূলত আমাদের এক্সপিএম তিনি কিন্তু পুরোপুরি আপনার পূর্বপন্থী বা ইস্টমুখী ছিল না, এটা আপনাকে বুঝতে হবে। এখন হয়ে যাবে, আগে ছিল কিনা এই ব্যাপারটা হচ্ছে আপনার বুঝতে হবে। মূলত আমাদের একটা জটিল সমীকরণ আছে এবং খুবই ইন্টারেস্টিং একটা সমীকরণ আছে ওদের। আপনার সবচেয়ে বেশি এই জানি আমি অনেকগুলো ভিডিও বানাইছি রিটেনের জন্য, বিসিএস রিটেনের জন্য, আপনারা হয়তো পাবেন যে আমাদের সবচেয়ে বেশি ইনকাম সোর্স বা এক্সপোর্ট হয়ে হচ্ছে আপনার ইউরোপে, ইউএসএতে। সেকেন্ডারি আমাদের যে ইনকাম সোর্স সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স, মোস্টলি দুই জায়গাতে, এখানে ইস্ট এবং কিঞ্চিত ইস্ট এবং ওয়েস্ট তো আছে। মূলত হচ্ছে আমাদের ওয়েস্ট বলতে হচ্ছে রেমিটেন্সের জন্য হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নও ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মিডল ইস্ট এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মানে এই জোনটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। অর্থাৎ মোস্টলি হচ্ছে আপনার যদি আমি মিডল ইস্ট এবং মালয়েশিয়া, ইন্ডিয়া চিন্তা করি, সৌদি সহ মুসলিম কান্ট্রি থেকে বেশি আসে। আবার ইউএসএ থেকে কিন্তু প্রচুর রেমিটেন্স আসে। আর আমার সবচেয়ে বেশি ক্যাশ আউট হয় হচ্ছে আপনার চীনে। ধর আমি ইম্পোর্ট করে হচ্ছে ইন্ডিয়া থেকে এবং চীন থেকে, আরও অনেক জায়গা থেকে আমরা ইম্পোর্ট করি, বাট মানে এইগুলো হচ্ছে আমাদের জন্য একদমই কোর একটা জায়গা যেখান থেকে আমরা ইম্পোর্ট করি, বা আমাদের এক্সপোর্ট যে ইনকামটা হয় সেটার সবচেয়ে বেশি আপনার এক্সপেন্স হয় বা খরচ হয় হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার থেকে ইম্পোর্ট করার জন্য। এখন দেখেন এরকম একটা সিচুয়েশানে আরও কিছু ফ্যাক্টর একটু বলে রাখি। যেমন ধরেন বর্তমানে বিশ্বে কী চলতেছে, এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে সেটাকে শেপে নিয়ে আসবে। প্রথমত এখন হচ্ছে ইসরায়েল এবং আপনার যে হামাসের যুদ্ধটা, এটা পুরো মিডল ইস্টে ছড়াচ্ছে। আপনারা যদি একটু দেখেন বাংলাদেশের নিউজের পাশাপাশি গত কয়েকদিনে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। ইরান হামলা চালাবে বলছে, ট্রাম্পও বলছে, এবং আপনার ইসরায়েলের ঠিক পাশেই আপনার বিমানবাহী আপনার ক্যারিয়ার নিয়ে আসছে ইউএসএ, আশেপাশে প্রচুর যুদ্ধ বিমান নিয়ে আসছে, জাহাজ নিয়ে আসছে, এবং সরাসরি বলছে ইসরায়েলকে হচ্ছে আমেরিকা সাপোর্ট দেবে। এখন যদি ইন্টেন্সিফাই হয়ে যায় সিচুয়েশানটা, অলরেডি এটা নিয়ে হচ্ছে ইউএসএ একটু ঝামেলার মধ্যে আছে। ইউক্রেন রাশিয়ার সমস্যাটা আপনারা জানেন, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। এরপরে ধরেন ইউরোপে এখন একটা সংকট চলতেছে, এই সংকটটা হচ্ছে আপনার ফার রাইট যারা আছে তাদের একটা উত্থান দেখা যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে যেরকম একটা বিপ্লব হইলো, এই ধরনের আপনার একটা সংকট চলতেছে হচ্ছে আপনার ইউকেতে। মোটামুটি অনেক বড় করে এটা মানে এক্সপান্ড লাভ করছে। ইন দ্য মিন টাইমে আপনার সাউথ চায়না সি, এটা নিয়ে তো মোটামুটি ক্যাচাল থামবে না। আপনারা জানেন যে এখানে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি হচ্ছে, আইপিএস হচ্ছে, এরপরে হচ্ছে আপনার স্ট্রিং অফ দ্য পার্ল, এরপরে হচ্ছে আরও অনেকগুলো ইস্যু, মানে মূলত হচ্ছে আপনার ওই ইন্দো প্যাসিফিক সাগরটা নিয়ে এদিকে হচ্ছে সবার মোটামুটি নজর বেশি। এবং আরও কিছু কমন ডেটা হচ্ছে ব্রিক্স কিন্তু আপনার মোটামুটি ভালোই আগাচ্ছে, এবং হচ্ছে বিআরআই এখনও কিন্তু আটকানো যায়নি, এবং যদিও ইতালি বিআরআই থেকে বের হয়েছে, আবার চীন ইতালিকে ইনক্লুড করতে যাচ্ছে, এবং খুবই সম্ভব ইতালি আবার জয়েন করবে বিআরআইতে, এবং বাংলাদেশ কিন্তু বিআরআইয়ের একটা পার্ট। এবং নেক্সট 2030-এর কাছাকাছি সময়ে চীন হচ্ছে বিশ্বের ইকোনমি লিডার। এই হচ্ছে বৈশ্বিক আপনার ইস্যু। আমি অলরেডি কনসেপচুয়ালের দুইটা ভিডিও বানিয়েছি, সেখানে দেখিয়েছি আন্তর্জাতিক রাজনীতিকে শেপে আনার জন্য আপনার এক্সটার্নাল ফ্যাক্টরগুলো খুবই জরুরি।
এগুলো সবগুলো আমার জন্য হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। ওকে, ইভেন আমার জন্য যেমন ধরেন মিয়ানমার আমার জন্য এক্সটার্নাল ফ্যাক্টর, এটা ইন্টারনাল বলা যায় না, এক্সটার্নাল বলা যায়। এবং শুধুমাত্র রোহিঙ্গা ক্রাইসিস না, এই রোহিঙ্গা ক্রাইসিসের আপনার আরেকটা ইস্যু হচ্ছে বাংলাদেশ ওই মিয়ানমার থেকে প্রচুর আপনার এখন ফুড ইম্পোর্ট করতে হচ্ছে, চাল, বিশেষ করে চাল আনে বা আরও অনেক কিছু পণ্য আনে। এখন মূলত হচ্ছে আমি এটা বোঝানো ট্রাই করতেছি যে আপনারা যারা মানে ওই মানে যেই আসুক সেটা ডক্টর ইউনুস বা সামথিং, যেটা আমেরিকা নিয়ে ফেলবে, বা ইভেন আরেকটা কথা আপনারা কি বলেন, সেন্ট মার্টিন। দেখেন এই সেন্ট মার্টিন এখানে হচ্ছে আপনার যে এটার জিওগ্রাফিক্যাল যে অবস্থা, এটা যে স্ট্রাকচার, এটার যে আপনার সমুদ্র থেকে এটা যে উচ্চতা, এইগুলো হচ্ছে আপনার এখানে ঘাঁটি গাড়া সম্ভব না। এখানে আপনার হেভি মেশিনারি কিংবা হচ্ছে হেভি বিল্ডিং এটা পসিবল না, এটা খুবই একটা দুর্যোগপ্রবণ এলাকা। দেখেন গত বছর কতবার এই সেন্ট মার্টিনে হচ্ছে আশেপাশে জায়গাতে 9 থেকে 10 নাম্বার সিগন্যাল গেছে। হ্যাঁ, মূলত এখন আমরা আগের ব্যাক করি যে বাংলাদেশ আসলে পুরোপুরি ইউএসএ কেন্দ্রিক বা পশ্চিমা কেন্দ্রিক হবে কিনা। মূলত আপনাকে একটু ডেটা দিয়ে রাখি, সরি। মূলত এই ইউরোপিয়ান ইউনিয়নও ওরাই এখন আপনার চীনপন্থী হচ্ছে, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। আমি একটু আপনার দেখাই, আমি জাস্ট ব্লক ডায়াগ্রাম আঁকি, আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন হচ্ছে এটা ধরুন হচ্ছে আমাদের ইউএসএ, এটা হচ্ছে আমাদের ইউরোপ, এই হচ্ছে বাংলাদেশ, এদিক দিয়ে হচ্ছে আপনার ভারত, তারপর ধরুন এটা চীন, এটা হচ্ছে আমাদের রাশিয়া, রাশিয়া, চীন, ইন্ডিয়া, বাংলাদেশ, ইউরোপ এবং হচ্ছে ইউএসএ। এখন এই ইউরোপে হচ্ছে এখন অনেকাংশে চীনের উপর নির্ভরশীল। আপনারা জানেন যে এই গত বছর যখন ইউএসএ খুব ক্রিটিসাইজ করতেছিল চীনকে, তখন ফ্রান্স, যারা কিনা এখন ইউরোপিয়ান ইউনিয়নের আপনার ইউএর লিডার ধরা হয় দুইটা কান্ট্রিকে ইউকে চলে যাওয়ার পর, একটা হচ্ছে ফ্রান্স আর একটা হচ্ছে আপনার জার্মানি। এই ফ্রান্স কিন্তু আপনার চীন সফরে যায় এবং হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের জন্য তারা চীনের সাপোর্ট চায়। এবং আপনারা জানেন যে আপনার একটা সাবমেরিন চুক্তি হয় না ইউএসএ এবং অস্ট্রেলিয়ার মধ্যে, সেটা নিয়ে কিন্তু ফ্রান্সের সাথে খুবই একটা ঝামেলা হয়। সেখানে সম্ভবত আপনার 29 বিলিয়ন ডলারের একটা বাজার হাতছাড়া হয়ে যায় ফ্রান্সের। যাই হোক, এখন দেখেন ইউরোপে এখন মোটামুটি চীনপন্থী হচ্ছে, এবং আগে যেভাবে হইতো, ইভেন ইউরোপও এখন আপনার রাশিয়া থেকে ওদের বাণিজ্য বাড়াইছে। এখন দেখেন যে, এবং রাশিয়া এখন মোটামুটি যুদ্ধে ব্যাকফুটে চলে যাওয়ার পর মোটামুটি এখন বলা যায় চীন সব কিছু নিয়ে মোটামুটি ভালোই আগাচ্ছে। এখন বাংলাদেশের কিছু ব্যাপার ফ্যাক্ট বলি, যে বাংলাদেশের সবচেয়ে বেশি লোন আপনার এই পর্যন্ত আছে হচ্ছে চীন থেকে। বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনার চীনের অর্থায়নে কিংবা সরাসরি চীনযুক্ত। এখন আপনার ধুম করেই একজন প্রাইম মিনিস্টার কিংবা হচ্ছে একজন দেশ নায়ক এসে চীনের সাথে সব সম্পর্ক ক্রস করে দিয়ে একদিনের মধ্যে পুরোপুরি ইউএসএ কাছে চলে যাবে, কিংবা ইউএসএ বাংলাদেশকে বলবে যে ভাই তোরা চীনের সব টাকা পয়সা ফেরত দিয়ে দে, আমি তোকে টাকা দিচ্ছি। মানে ধরেন চীন আমার থেকে $100 বিলিয়ন পায়, সাপোজ ইউএসএ কালকে আমাকে সুটকেস দিয়ে $100 বিলিয়ন দিয়ে দিবে, যেটা তুই চীনকে দিয়ে দে, চীনের সাথে সব সম্পর্ক শেষ, আমি তোর সাথে আছি। ঠিক আছে, এটা আসলে অবাস্তব। আপনাকে প্রিভিয়াস যে সম্পর্কগুলো আছে সেগুলো হচ্ছে আপনি সরাসরি বাদ দিতে পারবেন না। ইভেন আপনি এখন চিন্তা করে দেখেন, ইন্ডিয়াও এখন সরাসরি প্রাইম মিনিস্টারকে, শেখ হাসিনাকে, এক্স প্রাইম মিনিস্টার, তাকে হচ্ছে রাখতে যাচ্ছে না, এবং ওরা জোর দিচ্ছে কিভাবে নেক্সট যারা লিডার আসবে তাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো রাখা যায়। ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনি যতক্ষণ পাওয়ারে থাকবেন ততক্ষণ আপনাকে সবাই তোয়াজ করবে। আপনি পাওয়ার থেকে চলে যাবেন, আপনি যদি পটেনশিয়াল না হন যে ওকে আমার লাগতে পারে ফিউচারে, না হলে আপনাকে বাতলে খাতায় ফেলে দিবে। যেখানে আপনার ইন্ডিয়াও মানে, এবং আপনারা হয়তো জানেন, আমার ভিডিওগুলো আগে দেখছেন, ইউএসএর সাথে ইন্ডিয়ার কিন্তু একটা খুব যে ভালো রিলেশন এমন না, এবং ইন্ডিয়া যে ইউএসএ কথা মতো চলে এটা কিন্তু এমন না। ইউএসএ অবশ্যই চাইবে বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করতে। দেখেন প্রভাব বিস্তার করাটা কিন্তু আপনার আপনার এটাই আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। ইউএসএ চাইবে প্রভাব বিস্তার করতে, রাশিয়া চাইবে, চীন চাইবে, ইউরোপ চাইবে প্রভাব বিস্তার করতে চাওয়াই খারাপ না। মূলত হচ্ছে আপনি সেটাকে ইউজ করে কীভাবে বেনিফিটেড হবেন সেটা হচ্ছে আপনার মূল লক্ষ্য। সো আপনারা যারা বলতেছেন যে কালকে ইউনুস আসুক বা পরশু আসুক আরেকজন আসুক, তারা হচ্ছে পুরো ইউএসএ পন্থী হয়ে যাবে, আমরা আপনার পূর্ব বা ইস্ট একদম বাদ দিয়ে দেবো, এটা আসলে সম্ভব না।
বর্তমান পরিস্থিতিতে পসিবল না এবং হচ্ছে নেক্সট জেনারেশন দেখেন যেই ক্ষমতায় আসুক তাকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে। আসেন একটু চ্যালেঞ্জগুলো আমরা দেখে আসি। প্রথমত হচ্ছে কূটনৈতিক ভারসাম্য বা সামরিক ভারসাম্য আমি রাখবো কিনা, এটা হচ্ছে আমার 1 নাম্বার। সেকেন্ডে হচ্ছে আমি এটা রাখতেই হবে। এটা হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। আমার প্রচুর লোন আছে, আমার প্রচুর মেগা প্রজেক্ট চলতেছে। আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 10%, 30% করে, 50% করে রাখতে পারবো না। আমার মেট্রো রেল যে প্রজেক্টটা হাফ আছে তাকে ফুল করা লাগবে, ঠিক না? সো নয়তো আমারই লস। সেক্ষেত্রে হচ্ছে এইটা আপনাকে কন্টিনিউ রাখা লাগবে। এরপর মানবাধিকার, গণতন্ত্র আপনার বৈশ্বিকভাবে অ্যাকসেপ্টেন্সি বাড়ানোর জন্য অবশ্যই আমরা সবাই গণতন্ত্র, মানবাধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য জীবন দিচ্ছি, এটা ক্যানশিওর করা লাগবে। আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের অনেক প্রয়োজন, যেমন হচ্ছে আন্তর্জাতিক সংকট, জলবায়ু পরিবর্তন কিংবা হচ্ছে আপনার ক্লাইমেটের রিলেটেড যে ক্রাইসিসগুলো আসে, হ্যাঁ, কিংবা হচ্ছে আমার ফিউচারে যাওয়ার জন্য যে ইনভেস্টমেন্টগুলো লাগে সেটাও আমার প্রয়োজন। আমার একটা ন্যামের মতো আমি একটা নিরপেক্ষ ভূমিকা বজায় রাখবো কি না, এটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। সো এই ব্যাপার সবগুলো মেনটেন করতে গিয়ে আপনি দেখবেন যে আসলে আপনি বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থায় আছে বা এমন একটা রাজনৈতিক ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলেন কিংবা হচ্ছে রিজিওনাল পলিটিক্সে বলেন, এমন একটা সিচুয়েশন আছে যে আপনি এখন চাইলেই সরাসরি চীনপন্থী হতে পারবেন না, আবার ইউএসএ পন্থী হতে পারবেন না। এই ট্রানজ্যাকশন প্রচুর টাইম লাগবে। আপনি যদি চান যে আমি হচ্ছি সরাসরি ইস্টপন্থী হব, তাহলে আপনার এই এক্সপোর্ট ইনকাম যেটা আপনি, যদিও এখন হচ্ছে ইপিপির ডাটা ভুল বলতেছে, তো আমি যদি বলি ধরুন গত অর্থবছর, আগের অর্থবছর যে 55.56 বিলিয়ন ডলার ছিল, সেটা আপনি অন্য জায়গা থেকে আনার, মানে এই জায়গা থেকে আনার ট্রাই করা লাগবে, যেটা বাংলাদেশের জন্য টাফ। কারণ এখানে সবগুলো কান্ট্রি মূলত হচ্ছে আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড। এইখানে যেই বাংলাদেশে যেগুলো এক্সপোর্ট করে সেই সাপেক্ষে বলতেছি, এইখানে সেই পণ্যগুলো হচ্ছে ইম্পোর্ট ওরিয়েন্টেড। যেমন আপনার 1 নাম্বার এক্সপোর্ট, গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে চীন। ওরা প্রায় 1600 থেকে 1700 কোটি ডলার এক্সপোর্ট করে। এখন এই চীন তো আর বাংলাদেশ থেকে আর গার্মেন্টস পণ্য কিনবে না, ঠিক আছে? মানে বাংলাদেশ ওরা সেম প্রোডাক্ট নিয়ে সেম মার্কেটে কম্পিট করে। সো আলটিমেটলি বাংলাদেশকে অবশ্যই ওয়েস্ট ধরা লাগবে এক্সপোর্ট করার জন্য। আবার দেখেন বাংলাদেশ কম পণ্যের বাজার, কম দামের পণ্যের বাজার, ঠিক না? সো আমার থেকে আনা লাগবে কি? চীন থেকে। আর ওরা মূলত ট্যাগ বা হাই এন্ড প্রোডাক্টগুলো সেল করে। আলটিমেটলি বাংলাদেশের ইকোনমিক্যাল ট্রানজ্যাকশানে প্রচুর টাইম লাগবে। মানে এটা কোনো আপনার আফ্রিকান কান্ট্রি না যে কালকে আমি ইউএসএকে বের করে দিলাম কিংবা চীনকে বের করে দিলাম। ইটস নট পসিবল ফর আস। তো আপনারা যারা এটা তো চিন্তা করতেছেন বা ফ্যান্টাসাইজ করতেছেন, ব্যাপারটা এত সহজ না। আমি আসলে অনেক ডেটাতে মানে ভাবছিলাম, কিন্তু পরে ভাবলাম যে ডেটা দিয়ে লাভ নেই, আগে আপনাকে সিস্টেমটা বুঝতে হবে, হাউ ইন্টারন্যাশনাল পলিটিক্স রানস। হ্যাঁ, মানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। যাই হোক, এখন তাহলে আমি বলতেছি না যে আপনার, যেহেতু আপনার ইন্ডিয়ার সাথে আপনার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক ছিল অনেক বছর। সো পরবর্তী সময়ে যদি ইউনূস আসে বা কেউ আসে, তার সাথে সম্পর্ক কেমন হবে, কিছুটা ভাটা হবেই। হ্যাঁ, বোঝাপড়াতে টাইম লাগবে, কিংবা কিছু মানুষ হয়তো একটু বেশি ফেভার পাবে। ধরেন ইন্ডিয়া হয়তো কম ফেভার পাবে বা ইউএসএ বেশি ফেভার পাবে, চীন তো কম পাবে। বাট ওই ঘুরে ফিরে কম বেশির মধ্যে ধরনের যে একটা ব্যালেন্স চলে আসবে, এটা আসতেই হবে, এটা আসবে। এখানে আসলে বিতর্ক সৃষ্টি করার সুযোগ নাই। আপনারা যারা ইন্টারন্যাশনাল রাজনীতি পড়াশোনা করেন তার ব্যাপারটা ইজিলি ধরে ফেলতে পারতেছেন, কিন্তু যারা ধরেন হচ্ছে আপনার মৌসুমি আপনার মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা মূলত হচ্ছে অনেক বেশি, এবং তারাই এই মিসকনসেপশনগুলো ছড়ায় দিচ্ছে। আজকে হচ্ছে আমি রাস্তায় দিয়ে হাঁটতেছিলাম, সে বলতেছে বাংলাদেশটা আমেরিকায় নিয়ে ফেলতেছে। আসলে এইগুলো চিন্তা ভাবনা আসলে, মানে আপনারা যদি স্মার্ট মানুষ যারা পড়াশোনা জানেন, তার চিন্তা করা শিখেন ক্রিটিক্যালি, হ্যাঁ, রিয়েলিটি জানেন, ডেটা জানেন, তখন দেখবেন আর ঝামেলা হবে না। আমি ট্রাই করব ইন ফিউচারে বড় করে একটা ডেটা সহ ভিডিও রেডি করার জন্য, যে বাংলাদেশ আসলে যেভাবে আছে সেভাবেই থাকা লাগবে, বাট আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, কম বেশি হবে, প্রভাব বাড়বে, ডিসিশনে চেঞ্জ আসবে, কান্ট্রি মেকিংয়ে চেঞ্জ আসবে, ইন্টারিম গভর্নমেন্টে কে আসতেছে এটার উপর বেস করে চেঞ্জ হবে, বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি ডোমিনেশনে যাচ্ছে। ডোমিনেশন বলতে আমি বোঝাচ্ছি না যে একদম গলা চেপে ধরতেছে, বাট একটা তো বড় পার্টি থাকবে যারা প্রভাব বিস্তার করতে পারবে। এখানে কে আসছে, তাদের সাথে আপনার সুপার পাওয়ারগুলোর সম্পর্ক কেমন, আপনার ইসরায়েল মিডল ইস্টে ঝামেলা কেমন হচ্ছে, বাংলাদেশে হচ্ছে রেমিটেন্স কেমন আসতেছে, এক্সপোর্ট বাড়তেছে কিনা, এগুলো অনেক ফ্যাক্টর কাজ করবে। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে,